প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার। আমি তোমাদের ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠনের পরের অংশটা নিয়ে হাজির হয়েছি। আমরা আগের দিনে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো কোয়ান্টাম সংখ্যার উপরে শুরু করেছিলাম। আজকে আমরা সেই কোয়ান্টাম সংখ্যার বাকি অংশটুকু আলোচনা করব। তো ভিডিওটা ভালো করে ফলো করো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই কোয়ান্টাম সংখ্যার উপরে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। সুতরাং কোয়ান্টাম সংখ্যাটা একদম মনোযোগ দিয়ে দেখবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। অনেক কিছু বোঝার রয়েছে। আর এই পরমাণুর গঠনের ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে এই কোয়ান্টাম সংখ্যা তোমাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। পরমাণুর গঠনের পরের অংশ, অর্থাৎ আমরা কোয়ান্টাম সংখ্যার বাকি অংশটা শুরু করছি। তো আগের দিনে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আগের দিন আমরা বলেছিলাম। তো জাস্ট একটু বলে যাচ্ছি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোনো নিউক্লিয়াসকে পরিভ্রমণকারী একটি ইলেকট্রনের মুখ্য শক্তি স্তরের নাম জানতে পারি। তাকেই বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। সেগুলো সাধারণত 7টা হয়। আমরা আগের দিন বলেছিলাম কে, এল, এম, এন, ও, পি, কিউ এরম করে মোট 7টা, এবং এন এর মান ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা যায়। সেই ছোট হাতের এন 1, 2, 3, 4, 5, 6, 7। এন এর মান 1 হলে কি হয় ইত্যাদি। এইভাবে আমরা মোট মুখ্য কোয়ান্টাম সংখ্যা 7টা পড়েছিলাম এবং তার তাৎপর্য পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব সেটা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ক্ষেত্রে, খুব মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, গৌণ কোয়ান্টাম সংখ্যা কাকে বলে তার আগে বলি, মুখ্য শক্তি স্তরে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন কিন্তু তারা ওই মুখ্য শক্তি স্তরে টোটালটাই ঘোরে না, কারণ ওই মুখ্য শক্তি স্তরের আবার কতগুলো উপশক্তি স্তর থাকে। সেই উপশক্তি স্তরগুলোর নাম কি এবং তাদের আকৃতি কেমন, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি, সেটাকেই বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। এটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তো চলো শুরু করা যাক গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা ইজ ডিনোটেড বাই এল। তো আমরা একটু আগে বললাম যে নিউক্লিয়াসকে বেষ্টন করে যে ইলেকট্রনগুলো ঘোরে, সেই ইলেকট্রনগুলো তাদের প্রত্যেকটা শক্তি স্তরের কতগুলো উপশক্তি স্তর রয়েছে। উপশক্তি স্তরগুলোই ইলেকট্রনগুলো ঘোরে। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ওই উপশক্তি স্তরগুলির নাম জানতে পারি এবং তাদের আকৃতি জানতে পারি, সেটাকেই বলা হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান 0 থেকে শুরু করে, এই এল এর মান 0 থেকে শুরু করে 1, 2, 3 এখনো অবধি 4 পর্যন্ত হতে পারে। তো 4টা তোমাদের এখন অবধি সিলেবাসে নেই, তবু আমি 4 অবধি বলে দিলাম। অর্থাৎ এল এর মান 0, 1, 2, 3 এবং সর্বোচ্চ 4 পর্যন্ত হতে পারে। তো এল এর মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা এস উপকক্ষ বলব, আর এল এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা পি উপকক্ষ বলব। এল এর মান যদি 2 হয় সেটাকে ডি উপকক্ষ বলব। এল এর মান যদি 3 হয় সেটাকে এফ উপকক্ষ বলব। তো তোমাদের সিলেবাসে এই এস, পি, ডি, এফ এই 4টে উপশক্তি স্তর রয়েছে। তবুও আরো একটা উপশক্তি স্তর আবিষ্কার হয়েছে, সেটাকে বলা হয় জি। এটা তোমাদের সিলেবাসে না থাকলেও জেনে রাখা ভালো যে এটা জি শক্তি স্তর। তো
তো আমরা এখন এই এস পি ডি এফ এই চারটে শক্তি স্তর নিয়ে আলোচনা করব, উপশক্তি স্তর নিয়ে। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা সাহায্যে আমরা উপশক্তি স্তরের নাম জানতে পারলাম। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান আবারও বলছি, যদি 0 হয় তাহলে এস হবে, 1 হলে পি হবে, 2 হলে ডি হবে, 3 হলে এফ হবে। ওকে, এই গৌণ কোয়ান্টাম সংখ্যা মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে এবং এর মান সবসময় মুখ্য কোয়ান্টাম সংখ্যার চেয়ে কম হয়, অর্থাৎ এল সমান সমান n-1 হয়। আবার বলছি এল সমান সমান n-1 হয়। দেখো, যদি n এর মান 1 হয়, n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কি শক্তি স্তর নির্দেশ করে? আগের দিনে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে কে শক্তি স্তর নির্দেশ করবে। তাহলে এল সমান সমান কত হবে? ডেফিনেটলি 0 হবে। তাহলে 0 হলে কোন উপশক্তি স্তর নির্দেশ করবে? এস। সুতরাং কে শক্তি স্তরে কেবলমাত্র একটাই উপশক্তি স্তর থাকে, সেটা হচ্ছে এস। ভালো করে খেয়াল করো, এন এর মান যদি 0 হয় তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান 0 হয়। আর 0 হলে আমরা একটু আগেই বললাম যে এল এর মান যদি 0 হয় তাহলে এস উপশক্তি স্তর নির্দেশ করে। ঠিক একই রকম ভাবে এন এর মান যদি 2 হয় তাহলে এল ইকুয়াল টু 1 হয়। 1 মানে 0 1, 0 মানে এস, 1 মানে পি। তাহলে দেখো, আর এল এর মান যদি 1 হয় তাহলে আমরা কি, এল এর মান 1 হলে আমরা 0 1 পেলাম, অর্থাৎ এস পি পেলাম। আর এন এর মান যদি 2 হয়, এন এর মান এখানে আমরা 2 লিখেছি, তাহলে এন সমান যদি 2 হয় তাহলে এল হয়, এল শক্তি স্তর হয়। তাহলে এল শক্তি স্তরে, ক্যাপিটাল এল শক্তি স্তরে দুটো উপকক্ষ থাকে, এস এবং পি। তাহলে এখন অবধি আমরা কি শিখলাম? কে তে একটা উপশক্তি স্তর থাকে এস, কারণ কে এর ক্ষেত্রে এল এর মান 0 হয়ে যাচ্ছে কে শক্তি স্তরের ক্ষেত্রে। বড় হাতের এল শক্তি স্তরের ক্ষেত্রে এন এর মান 2, এল এর মান 1। এল এর মান 1 হলে 0 1 হয়, সেখানে এস আর পি উপশক্তি স্তর থাকে। ঠিক একই রকম ভাবে কে এল এম, এম এর ক্ষেত্রে কি হবে এখন তোমরা বলতে পারবে, তবু আমি বলছি এম এর ক্ষেত্রে, ক্যাপিটাল এম এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে 3, আর এন এর মান 3 হলে এল এর মান কি হবে? 3 - 1 দ্যাটস ইকুয়াল টু 2, 2 মিন্স 0 1 2। তো 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি। অর্থাৎ এম শক্তি স্তরে 3টে উপশক্তি স্তর থাকে, এস পি ডি। সিমিলারলি ক্যাপিটাল এন যদি আমরা নিই তাহলে তার ক্ষেত্রে এন এর মান কত হয়? 4, আর এন এর মান 4 হলে এল এর মান কত হবে? 4 - 1 দ্যাটস ইকুয়াল টু 3, 3 মিন্স 0 1 2 3। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। তাহলে এই অবধি তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা মুখ্য শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা সমান হয় না। আবার বলছি, প্রত্যেকটা মুখ্য শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা সমান হয় না, ভিন্ন ভিন্ন হয়। সেটা নির্ভর করে এন এর মানের উপরে, এবং এন এর মানটা যেহেতু এলটা এন এর মানের উপরে নির্ভর করে, সুতরাং এন আলাদা আলাদা হলে এল এর মান আলাদা হয় এবং উপশক্তি স্তরের সংখ্যাও আলাদা আলাদা হয়। ক্লিয়ার ব্যাপারটা? তো ঠিক এইরকম ভাবে যদি আমরা ও শক্তি স্তর নিতাম তাহলে সেখানে এন এর মান কত হতো এটা তোমাদের জানাচ্ছি, যদিও এটা তোমাদের সিলেবাসে এখন নেই। তাহলে এন সমান সমান কে এল এম এন ও, ও যদি হয় তাহলে এখানে কি হতো? 5 হতো, তাহলে এখানে 4 হতো,
ঠিক আছে, তাহলে এখানে একটা 4 হতো, এখানে জি হতো, অর্থাৎ এস বি ডি এফ জি। এখন তোমাদের যেহেতু এস বি ডি এফ অব্দি আছে, সেই জন্য আমরা জি অব্দি আর আলোচনা করছি না। ক্লিয়ার ব্যাপারটা? তো এই এস, এদের আবার নাম আছে। এস হচ্ছে সাব, পি হচ্ছে প্রিন্সিপাল, ডি হচ্ছে ফান্ডামেন্টাল, আর এফ হচ্ছে ডিফিউজ। এই চারটে উপকক্ষের নাম আমরা জানতে পারলাম। তাহলে জিস্ট করলে কি দাঁড়াচ্ছে? কে তে দাঁড়াচ্ছে একটা উপশক্তি স্তর, দ্যাট ইজ কে তে থাকছে এস, এল এ থাকছে দুটো শক্তি স্তর এস পি, এম এ থাকছে তিনটে শক্তি স্তর এস পি বি, এন এ থাকছে চারটে শক্তি স্তর এস পি ডি এফ। ক্লিয়ার ব্যাপারটা? এই চারটে উপশক্তি স্তর আমরা কোন প্রধান শক্তি স্তরে কটা করে থাকে আমরা জানতে পারলাম। ক্লিয়ার ব্যাপারটা? তো আবারও বলছি, এল এর মান দিয়ে আমরা উপশক্তি স্তরের নাম জানতে পারছি। এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এখন বিজ্ঞানী সমারফিল্ড আমাদের এই শক্তি স্তরগুলোর উপশক্তি স্তরগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে বলেছিল ইলেকট্রনগুলো। সেই উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি কেমন হবে সেটা আমরা এখন আলোচনা করব। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে এই উপকক্ষগুলির আকৃতি কেমন হবে, বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। তো শুরু করা যাক। যদি এল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান হয়, এল ইকুয়াল টু যদি এন মাইনাস ওয়ান হয়, তাহলে সেই উপকক্ষটি বৃত্তাকার হবে। দেখাই, দেখো বোর্ডে 4f একটা অরবিটাল আমি নিয়েছি, দেখো বৃত্তাকার। তোমাকে একটু বলি, এক্ষুনি আমরা শিখেছি এফ এর ক্ষেত্রে এল এর মান কত। এফ এর ক্ষেত্রে, এই এফ এর ক্ষেত্রে আমরা এল এর মান একটু আগে শিখলাম 3। তাহলে এই সূত্রটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেখি। তাহলে এল এর মান 3, আর এখানে দেখো এই সামনে যে সংখ্যাগুলো দেয়া আছে এটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে এখানে এটা অর্থাৎ এন এর মান। তাহলে এখানে এন সমান সমান কত হলো? 4 দেয়া আছে, ডেফিনেটলি 4। তাহলে আমরা এখানে এন এর মান 4 বসাবো। তাহলে 4 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 3। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, অর্থাৎ এই সূত্রটা স্যাটিসফাই হলো বা মান্য করলো। আমি আবারও বলছি, এল ইকুয়াল টু যদি এন মাইনাস ওয়ান হয়, তাহলে উপকক্ষটা বৃত্তাকার হবে। তার একটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে 4f, এটা বৃত্তাকার না উপবৃত্তাকার, তার একটা প্রমাণ দিলাম। দেখো এফ এর ক্ষেত্রে এল এর মান 3, আর সামনে যে 4 রয়েছে সেটা এন এর মান। তাহলে এন এর মান যদি 4 হয়, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, অর্থাৎ এল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আর এইচ এস। তো এরকম শর্ত যদি ফুলফিল হয়, অর্থাৎ এল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান যদি হয়, তাহলে সেই কক্ষতা উপশক্তি স্তরটা বৃত্তাকার হবে। আবার যদি এল লেস দেন এন মাইনাস ওয়ান হয়, তাহলে উপবৃত্তাকার হবে, উপবৃত্তাকার। আবার বলছি, এল লেস দেন এন মাইনাস ওয়ান হলে সেটা উপবৃত্তাকার হবে। সেটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো 1s, একটা সিম্পল উদাহরণ দিই। 1s তোমাদের বলে রাখি যে এই সামনে যে সংখ্যাটা সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ সেটা হচ্ছে n এর মান। তো এক্ষেত্রে n এর মান কত? n ইকুয়াল টু 1।
ডেফিনেটলি, কারণ সামনে 1 রয়েছে। আর এস এর ক্ষেত্রে আমরা একটু আগে শিখলাম এস এর ক্ষেত্রে l ইকুয়াল টু 0 হয়। তাহলে এই সমীকরণে l এর মানটা 0 লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কত হচ্ছে, এটাও দেখো 1 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রেও আগের সূত্রটা স্যাটিসফাই করছে, অর্থাৎ এই সূত্রটা স্যাটিসফাই করছে না, ফলে এটা একটা বৃত্তাকার হবে। তাহলে আমরা পরের উদাহরণ উপবৃত্তাকার কোনটা হবে সেটা আলোচনা করছি। তো এটা বৃত্তাকার হলো না, সরি এটা বৃত্তাকার হয়েছে। এবার আমরা আর একটা উদাহরণ দিই, কারণ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়েছে। তো আমরা যদি 2s নিয়ে আলোচনা করি, সে মনে করো 2s, তো 2s নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে 2 এক্ষেত্রে n এর মান কত হবে 2, আর s এর ক্ষেত্রে l ইকুয়াল টু 0। তাহলে এখানটায় আমরা লেফট হ্যান্ড সাইডে 0 বসালাম, রাইট হ্যান্ড সাইডে 2 minus 1, that is 2 minus 1, that equal to 1. সুতরাং এখানে l less than n minus 1, অর্থাৎ এই সূত্রটা স্যাটিসফাই করছে। দেখো l 0 n minus 1 1, ডেফিনেটলি l less than n minus 1, সুতরাং এই 2s উপকক্ষটা উপবৃত্তাকার হবে। ক্লিয়ার ব্যাপারটা? আমি আবারও রিপিট করছি, l less than n minus 1 হলে উপবৃত্তাকার হয়, আর l equal to n minus 1 হলে বৃত্তাকার হয়। আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে, কারণ এখান থেকে পরীক্ষায় আসে। আমি 2-3টে উদাহরণ দিচ্ছি। সে মনে করো 3s 4p 5b 6f, এই যে উপকক্ষগুলো এর মধ্যে বৃত্তাকার আছে কিনা, বা কোনগুলি বৃত্তাকার কোনগুলো উপবৃত্তাকার, সেটা আমরা এখন আলোচনা করব। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি 3d। দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। 3s এখানে প্রথমে বলেছি n এর মান মানে 3 এখানে, আর s এর ক্ষেত্রে l এর মান 0। তাহলে সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে যে l less than n minus 1 হচ্ছে। l less than n minus 1 ফলে কি হচ্ছে, এখানে l এর মান 0, n minus 1 হচ্ছে 2, সুতরাং এটা 0, এখানে 3 minus 1, that is equal to, এটা হচ্ছে উপবৃত্তাকার। 4p দেখো, p এর ক্ষেত্রে l এর মান 1, আর n minus 1 কত হবে 3, সুতরাং 1 less than 3, এটা উপবৃত্তাকার। ঠিক একই রকম ভাবে 5b এর ক্ষেত্রে কি হবে, 5b এর ক্ষেত্রে যেহেতু d ক্ষেত্রে l এর মান 2, তাহলে l ইকুয়াল টু 2, আর এখানে n এর মান হচ্ছে 5, তাহলে n minus 1 কত হবে, n minus 1 হচ্ছে 4, তাহলে l less than n minus 1, এটাও উপবৃত্তাকার। পরেরটা দেখি 6f, এটার ক্ষেত্রে f এর ক্ষেত্রে l ইকুয়াল টু 3, আর এখানে n minus 1, এটা হচ্ছে 5, সো এটাও l less than n minus 1, সুতরাং এটাও উপবৃত্তাকার। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক একই রকম ভাবে আমরা যদি 3d টা করি, 3d এর d ক্ষেত্রে l এর মান কত 2, আর এর ক্ষেত্রে n minus 1 কত 3 minus 1, that's equal to 2, তাহলে এক্ষেত্রে দেখো l equal to n minus 1 হয়েছে, সুতরাং 3d টা বৃত্তাকার হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা হলো বৃত্তাকার। ওকে, তো আমরা কোন উপশক্তি স্তর বৃত্তাকার
এবং কোনটা উপবৃত্তাকার সেটা শিখলাম। দেখো বোর্ডে একটা ছবি দেওয়া যেটা নিউক্লিয়াস, এটা আমরা 4 অর্থাৎ KLMN এন মুখ্য শক্তি স্তরের উপকক্ষগুলো এঁকেছি। ভালো করে খেয়াল করো, দেখো 4Fটা বৃত্তাকার, 4D উপবৃত্তাকার, 4P উপবৃত্তাকার, 4S উপবৃত্তাকার, কিন্তু যত ডিফারেন্সটা বেশি হবে L আর N-1 এর মধ্যে উপবৃত্তাকার আকৃতি তত বেশি হবে। দেখো 4F একদম কমপ্লিটলি L is equal to N-1 সূত্রটা স্যাটিসফাই করেছে, সুতরাং এটা বৃত্তাকার হয়েছে। এটা কিন্তু স্যাটিসফাই করেনি, উপবৃত্তাকার, কিন্তু ডিফারেন্সটা কম আছে। এটা স্যাটিসফাই করেনি, ডিফারেন্সটা আরো বেশি উপবৃত্তাকার হয়েছে। এটা ডিফারেন্সটা সবচেয়ে বেশি, সেই জন্য এটা সবচেয়ে বেশি উপবৃত্তাকার হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? কোনো প্রবলেম? তো তোমাদের একটা শর্ট ট্রিক বলে দিই যে কোন উপশক্তি স্তরগুলি বৃত্তাকার হবে আর কোন উপশক্তি স্তরগুলি উপবৃত্তাকার হবে। এটা মনে রাখার জন্য আমি তোমাকে একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। 1S 2P 3D 4F এই চারটে উপশক্তি স্তর বৃত্তাকার। ভালো করে ফলো করে দেখো, এই চারটে উপশক্তি স্তর বৃত্তাকার হবে, বাকিগুলো সব উপবৃত্তাকার হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এখন এই গৌণ কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। গৌণ কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি? 1 নম্বর, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা উপশক্তি আমাদের বলেছি। 2 নম্বর, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষকের সংখ্যা জানতে পারি। নাম্বার 3, গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটা কক্ষকে মোট কটা ইলেকট্রন থাকে সেটা আমরা জানতে পারবো। তার ফর্মুলা হচ্ছে 2 × 12 + 1, অর্থাৎ একটা শক্তি স্তরে মোট কটা ইলেকট্রন থাকবে সেটা আমরা এটা দিয়ে জানতে পারবো। সে যদি মনে করো এস এ মোট কটা ইলেকট্রন থাকবে, তাহলে এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, তাহলে এল এর মান 0 হলে তাহলে এটা 0 হবে, তাহলে এখানে 1 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 হবে। তাহলে এস এর সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে। ঠিক একই রকম ভাবে যদি পি উপশক্তি স্তরে কটা ইলেকট্রন থাকবে, পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1, তাহলে 2 আর 3, 3 2 6, অর্থাৎ পি তে 6টা ইলেকট্রন থাকে। ঠিক একই রকম ভাবে যদি আমাকে ডি বলে, ডি তে কটা ইলেকট্রন থাকবে, তো ডি এর ক্ষেত্রে কত? এল এর মান 2, 2 2 4 5, 5 2 10, অর্থাৎ ডি তে 10টি ইলেকট্রন থাকে। ঠিক একই রকম ভাবে যদি বলে যে এফ এ কটা ইলেকট্রন থাকবে, তাহলে এফ এর ক্ষেত্রে এল এর মান 3, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই 3 হলে 3 2 6 রাখে 7, 7 2 14, অর্থাৎ এফ এ 14টা ইলেকট্রন থাকবে। খুব ভালো করে ফলো করো। দেখো আমরা উপশক্তি স্তরে মোট কটা করে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা তোমাদের দেখিয়েছি এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা উপশক্তি স্তরের নাম জানতে পারি বললাম, এবং উপশক্তি স্তরে মোট কটা করে ইলেকট্রন থাকে সেটাও আমরা জানতে পারব। ক্লিয়ার? এবং একটা শক্তি স্তরে মোট কটা উপশক্তি স্তর থাকে সেটাও তো বললাম। এরপরে আমরা যেটা পড়ব যে গৌণ কোয়ান্টাম সংখ্যার পরের তাৎপর্য কি হবে, সেই তাৎপর্যটা হচ্ছে আমরা কোনো শক্তি স্তরে, আগে আমরা শিখেছি মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কৌণিক ভরবেগ জানতে পারি, আর এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো উপশক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের আমরা কৌণিক ভরবেগ জানতে পারবো, এবং তার সূত্রটা আমি এখন বলছি। তাহলে উপশক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ
কৌণিক ভরবেগ সমান সমান হবে √L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2y²। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা দিয়ে সর্বভারতীয় পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও বলছি, উপশক্তি স্তরে পরিবহনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল টু L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2y²। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কোনো একটি ইলেকট্রন যদি S উপশক্তি স্তরে ঘোরে তাহলে তার কৌণিক ভরবেগের মান কত হবে, তাহলে আমরা S এর ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত হবে, কৌণিক ভরবেগ কত হবে S এর ক্ষেত্রে L এর মান কত, 0। তাহলে L যদি 0 হয় তাহলে এখানে 0 এখানে 0, দ্যাটস ইকুয়াল টু 0। অর্থাৎ S উপশক্তি স্তরে পরিবহনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান 0। ঠিক একই রকম ভাবে যদি P শক্তি স্তরে কোনো ইলেকট্রন ঘোরে তাহলে P এর ক্ষেত্রে L এর মান কত হবে, 1 হবে। তাহলে কৌণিক ভরবেগ P এর ক্ষেত্রে কৌণিক ভরবেগ √1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু h/2y²। দ্যাটস ইকুয়াল টু √1 ইন্টু 2 ইন্টু h/2y²। দ্যাটস ইকুয়াল টু √2 h/2y²। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা ডি এবং এফ শক্তি স্তরে উপশক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। ওকে, তাহলে এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি কি জানতে পারলাম আর একবার একটু সংক্ষেপে বলি। 1 নম্বর উপশক্তি স্তরগুলোর নাম জানতে পারছি, 2 নম্বর উপশক্তি স্তরগুলির আকৃতি জানতে পারছি, 3 নম্বর একটা কক্ষকে মোট কটা ইলেকট্রন থাকে সেটা জানতে পারছি, 4 নম্বর উপশক্তি স্তরে পরিভ্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত সেটা আমরা জানতে পারি। ক্লিয়ার? তো আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোন একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘুরে তখন তার একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। অর্থাৎ একটা ইলেকট্রনের চুম্বকীয় নেচার বা প্রকৃতি কেমন, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে সেটা আমরা জানতে পারি তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্ভর করে গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর। এর মান -L থেকে শুরু করে 0 সহ +L পর্যন্ত হয়। আমি আবার বলছি, এম এর মান নির্ভর করে এল এর মানের উপরে। এল এর একটি নির্দিষ্ট মানের জন্য এম এর মান -L থেকে শুরু করে +L পর্যন্ত হয়। দেখাই, যদি এল এর মান 1 হয় তাহলে এম এর মান হবে -1 0 +1। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ মোট মান কত হচ্ছে 3। মোট মান ইকুয়াল টু 3। তো আবার বলছি, এল যদি 0 হয় তাহলে এম এর মান ডেফিনেটলি 0 হবে। ওকে, তো আমরা কি শিখলাম? এল নির্ভর করে এন এর উপরে, এম নির্ভর করে এন এর উপরে। তাহলে তোমাকে যদি বলে যে এম এর সম্ভাব্য মান, এইগুলো হচ্ছে সম্ভাব্য মান, আর মোট মান হচ্ছে এইটা, এইগুলো যোগ করে দিলে মোট মান হয়। ঠিক আছে? যদি তোমাকে জিজ্ঞাসা করে
তাহলে এটা আমরা হলো পির ক্ষেত্রে এম এর মোট মান হয়েছে 3 এবং সম্ভাব্য মান হয়েছে -1 0 +1। কিন্তু এস উপশক্তি স্তর ক্ষেত্রে এল এর মান 0, তাহলে এম এর মানও 0 হয়, তাহলে সম্ভাব্য মান 0, মোট মান হচ্ছে 1। ভালো করে খেয়াল করো, মোট মান 1। ওকে, ঠিক একই রকম ভাবে এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে? এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান এই -2 দিয়ে শুরু করতে হবে, তাহলে এম এর মান হবে -2 -1 0 +1 +2 এবং মোট মান হবে কত? দেখো 1 2 3 4 5, অর্থাৎ মোট মান হবে 5। তাহলে এটা হচ্ছে সম্ভাব্য মান, এটা হচ্ছে মোট মান। সম্ভাব্য মান -l থেকে 0 সহ +l পর্যন্ত, আর মোট মান হচ্ছে 2l + 1। তাহলে মোট মান = 2l + 1। এম এর মোট মান দেখো এখানে এল এর জায়গায় 2 বসিয়েছি, মোট মান 5 হয়েছে। তো আমরা আজকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সব আলোচনাটা শেষ করলাম না। পরের দিনে বাকিটা নিয়ে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আলোচনা করব, করে কোয়ান্টাম সংখ্যার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আলোচনা করব। এই কোয়ান্টাম সংখ্যা খুব ইন্টারেস্টিং এবং একটু টাফও বটে, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।